তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট এমন একটি ডকুমেন্ট যেটার মাধ্যমে এম্বাসি বলেন, দেন হচ্ছে ইউনিভার্সিটি বলেন, দুইটা জায়গায় আপনাকে যাচাই বাছাই করা হয় যে আপনার সাফিসিয়েন্ট ফান্ড আছে কি। এখন সাফিসিয়েন্ট ফান্ড দেখানোর জন্য অনেকে যেটা করে যে ওই তথাকথিত কারো থেকে না কারো থেকে জেনে শুনে একটা সাবমিট করে দেয়, যেটা কিন্তু তার জন্য রিস্ক। এটা ভিসা অ্যাপ্লিকেশনের রিস্ক, ইউনিভার্সিটির অ্যাডমিশনের রিস্ক। তো আজকে পুরোপুরি ভিডিওটা হবে এর উপরে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে যারা কিনা ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দেখানোর ক্ষেত্রে হেল্প করে থাকে। তো সেগুলোর মধ্যে বেশ কিছু ব্যাংক কিন্তু আবার ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, আমরা জানি। এবং দেখা যায় ইংল্যান্ড সহ অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু জায়গাতেই এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছে এখন স্টুডেন্টদের। সো এগুলো থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি আজকে কয়েকটা জিনিস বলে দিই, এগুলো আপনারা খেয়াল করবেন। প্রথমত, বাইরের দেশের জন্য আমার স্টেটমেন্টে কত টাকা দেখাতে হচ্ছে, 40 লাখ, 50 লাখ, 60, 70, 80, 1 কোটি, এরকমই। মানে এটা ডিপেন্ড করতেছে আপনার কোন শহরে যাচ্ছেন, আপনার টিউশন ফি, লিভিং কস্ট সব কিছু মিলিয়ে। আপনার সাথে কি আপনার বাচ্চা যাচ্ছে, বউ যাচ্ছে, সবাই যাচ্ছে, ফ্যামিলির সবাই যাচ্ছে কিনা, যদি হয় তাহলে ব্যাংক স্টেটমেন্টের পরিমাণ বাড়বে। তো সেটা চিন্তা করে দেখা যায় যে একটা বড় অ্যামাউন্ট দেখানো লাগে, তখন অনেকের পক্ষে সম্ভব হয় না। দেখা যায় 30 লাখ, 25 লাখ, এটা হয়তো ম্যানেজেবল। বাট এর বেশি যখনই হয়ে যায়, বেশিরভাগ মানুষই স্ট্যান্ডার্ডভাবে একটা সাপোর্টের জন্য বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করে। এখন ব্যাংকে দৌড়াদৌড়ি করলেও সেখানে হয়তোবা একটা সলিড কিছু পাওয়া যায়, বাট এজেন্সি বা অন্য কোনো মানুষের মাধ্যমে যখনই হেল্প নিতে যায়, সেক্ষেত্রে কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত, ব্যাংক স্টেটমেন্ট কত ধরনের, আমরা এটা আগে একটু ক্লিয়ার করি। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যদি আমি একটা ভিডিও খুব ভালোভাবে বুঝাইতে চাই একটা ভিডিওতে, তাহলে এই ভিডিও আমার মতে যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু লাগবে না। খালি আপনারা পুরোটা শুনেন। প্রথমত, ব্যাংক স্টেটমেন্ট যদি নিজের হয়, নিজে যে পরিমাণ টাকা আপনি রেখেছেন, এটা হতে পারে আপনার এফডিআর, হতে পারে সেভিংস, কারেন্ট, যেটাই হোক, আপনার অ্যামাউন্ট থাকতে হবে। এখন এটা যদি আপনার নিজস্ব হয়, একদম সলিড, নো প্রবলেম, এটা নিয়ে তো কোনো ঝামেলাই নেই। যারা রিচ, যাদের স্টেটমেন্ট একদম হ্যান্ডসাম, মানে যারা অনেক বেশি টাকা রাখতে পারতেছে ব্যাংকে, তারা যে স্টেটমেন্ট তুলবে, তার স্টেটমেন্ট 6 বছরের হতে পারে, 20 বছরেরও হতে পারে। সো আমাদের নর্মালি দরকার কি, হাইয়েস্ট হচ্ছে 6 মান্থস। আপনি অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, এই কান্ট্রিগুলোতে হাইয়েস্ট 6 মান্থস পর্যন্ত লাগে। আর বাকি সব জায়গায় 4 মান্থস, 1 মান্থস, কোথাও কোথাও 10 ডেজেরও হয়। আবার কিছু কান্ট্রি আছে যেখানে স্টেটমেন্টই লাগে না। সো আমি সেগুলোতে না যাই। প্রথম কথা হচ্ছে নিজের অ্যাকাউন্ট, নিজের সলিড অ্যামাউন্ট, এগুলো হচ্ছে প্রথম ক্যাটাগরিতে চলে যায়। দ্বিতীয় ক্যাটাগরি কোনটা? দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ব্যাংক সাপোর্ট। এই ব্যাংক সাপোর্ট যদি একদম লজিক্যাল বা 100% জেনুইন হয়, আমি সেটাকে সেকেন্ড স্টেজে রাখবো। লাইক আপনি একটা ব্যাংকের থেকে একটা লোন নিলেন, এই লোন বা স্টুডেন্টের জন্য টিউশন ফি দেখানোর জন্য যে অ্যামাউন্ট, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে ব্যাংক কী করে, যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে দেয়, এর এগেনস্টে আপনাকে কী করে, ইন্টারেস্ট আপনার পে করা লাগবে। এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে সেটার জন্য পে করতে হবে তাদেরকে। লাইক আপনি 3 মান্থসের 50 লাখ টাকার মতো নিলেন, তাদেরকে 1 লাখ টাকা, 1,20,000 টাকা, বা কিছু কিছু ব্যাংকে এর চেয়ে বেশিও হতে পারে, এই টাকা আপনার দিয়ে দিতে হবে। দেখতে হবে যে ব্যাংক আপনার জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট করেছে কিনা, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে ওই অ্যাকাউন্টটাতে টাকাটা ট্রান্সফার করছে কিনা, এগুলো দেখে আপনাকে আগাতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে গিয়ে অনেকে করে কি, যে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনি কথা বলছেন অনেকের সাথে, কিন্তু আপনি সেটা 1 লাখের নিচে ম্যানেজ করতে পারছেন না। তখন দেখা যাচ্ছে কি করে, যে কারো থেকে শুনতেছে যে হ্যাঁ আমি আপনাকে দিতে পারবো, আমি 30,000, 40,000, 50,000 করে দেবো। এখন এর মধ্যে যদি কেউ আপনাকে ম্যাচিং অ্যাকাউন্ট দিয়ে দেয়, তখন তো বিপদে পড়বেন। ম্যাচিং অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় ইউরোপ সহ বেশ কিছু কান্ট্রিতে প্রসেস করা যায়, বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপর হচ্ছে আপনার কানাডা, এই যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে বিপদে পড়ে যাবেন।
কারণ এগুলো ব্যাংকে মেইল করে, ফোন করে অনেক কিছু ভেরিফিকেশন হয় এখানে, ঠিক আছে? আর ম্যাচিংটা কি? ম্যাচিংটা হচ্ছে সেটা যে আপনার বাবার নাম বা আপনার যিনি হবে, স্পন্সর হবে, তার নামে একটা অ্যাকাউন্ট খুঁজে বের করা। বাট মাথায় রাখবেন, আপনার স্পন্সরের অ্যাড্রেস আর ওই লোকের স্পন্সরের অ্যাড্রেস কিন্তু সেম না। ধরেন আপনার বাবার নাম মিস্টার এক্স, এখন মিস্টার এক্সের নামে একটা ব্যাংক স্টেটমেন্ট বের করতে হবে। যে কোনো একটা এবিসিডি ব্যাংক থেকে আমরা একটা মিস্টার এক্স নামে বের করলাম। দেখা গেল এটা আমি সাবমিট করলাম, ওকে ফাইন, নাম তো সেম, টাকাও আছে, নো প্রবলেম। বাট যদি এইটাকে ভালোভাবে ভেরিফাই করতে চায়, দেখবে যে এই লোকের ডিটেলস দেখতে চাইবে, যেটা স্টেটমেন্ট আপনি শো করছেন তার মা বাবার নামের সাথে তো আপনার মা বাবার, যিনি স্পন্সর তার মা বাবার নামের সাথে এনাদের বাবা মার নাম মিলবে না। সো একটা রিস্ক থেকে যায়। সেই ক্ষেত্রে ম্যাচিং অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো কান্ট্রিতে অনেকে প্রসেস করে, সেটা আপনারা বুঝে শুনে নেবেন। দেন নেক্সট হচ্ছে একদম এডিটেবল, মানে 100% এডিট, যেখানে হচ্ছে যে আপনি এমন একটা স্টেটমেন্ট আনলেন যে অ্যাকচুয়ালি ওই অ্যাকাউন্টেই বিলং করে না, বা করলেও এটাতে কোনো টাকা নেই, এটা হচ্ছে 100% ফেক। সো এগুলো বুঝে শুনে টাকা রাখবেন, কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস খুবই সেন্সিটিভ, এবং এইটার মাধ্যমে জাজ করে যারা কিনা আপনাকে ভিসা দিবে তারা, যারা আপনাকে অ্যাডমিশন দিবে তারা। সো সেই ক্ষেত্রে নো কম্প্রোমাইজ উইথ দিস ম্যাটার। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। কোনো হেল্প লাগলে আমাকে মেল করবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই টু হেল্প ইউ ফ্রম মাই বেস্ট। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।